শিক্ষার্থী, সকলকে অনলাইন ক্লাসে স্বাগত। আমি জান্নাতুন নাহার, বাংলাদেশ বিশ্ব পরিচয় পর্ব পঞ্চম শ্রেণী। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলার একটি পূর্ব ইতিহাস, 1700 সালের ঘটনা। আজ আমরা 2020 সালে দাঁড়িয়ে আছি, আর আমরা আজকে যে অধ্যায়টি করব 1717 সাল। 1717 বা 1757 সালে তো আমাদের এই সময়টা বাংলা ছিল বাংলা বলতে ভারত, বাংলাদেশ, পাকিস্তান মিলে ভারতীয় উপমহাদেশ ছিল। এতটাই সমৃদ্ধ ছিল যে ব্রিটিশ বণিকরা এখানে বাণিজ্য করতে আসতো। যে কোনো তোমার রাজ্যের স্বর্গ হিসেবে বাংলাকে চিহ্নিত করা হতো। গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু, বাংলা ছিল স্বয়ংসম্পূর্ণ। আসো পাঠালোকে কিছু ছবি আমরা দেখি, এরপর দেখি তোমরা হয়তো পাঠ্যপুস্তকটা সম্বন্ধে কোনো ধারণা নিতে পারো কিনা। এই ছবিটা হচ্ছে নবাব আলীবর্দী খাঁ, বাংলা বিহার উড়িষ্যার নবাব ছিলেন তিনি। এই ছবিটা হয়তো তোমরা অনেকেই পরিচিত নবাব সিরাজউদ্দৌলা। পরবর্তী আলীবর্দী খাঁ যাকে নবাবের দায়িত্ব দেন, ইনি হচ্ছেন সেই নবাব সিরাজউদ্দৌলা। উনি হচ্ছেন জগৎ শেখ। সেই সময়কার 1757 সালে নবাব সিরাজউদ্দৌলার সময় বণিকদের শ্রেষ্ঠতম বণিকদের মধ্যে একজন। এ হচ্ছে মির্জাফর। মির্জাফর হচ্ছেন, তার পদবি ছিল সেই সময়কার প্রধান সেনাপতি, আর ইতিহাসে সে বিশ্বাসঘাতক নামে খ্যাত। এ হচ্ছে লর্ড ক্লাইভ। বাংলায় তখন একটি ইংলিশ শাসন প্রতিষ্ঠা হয়, এবং সেই ইংলিশ শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে একটি শাসন ব্যবসায়িক কেন্দ্র গড়ে তোলা হয়। আর ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম শাসনকর্তা ছিলেন এই লর্ড ক্লাইভ। আর এই লর্ড ক্লাইভ ইতিহাসে তার অনেক খ্যাতনামা আছে, তবে সে একজন মর্মান্তিক অত্যাচারকারী নিষ্ঠুর ব্যক্তি হিসেবে পরিচিত। এখানে ছবিটা কিছুটা বোঝা যাচ্ছে যে অনেক মানুষজন, একটা যুদ্ধ জায়গার সংক্রান্ত জায়গা। এটা হচ্ছে সেই ঐতিহাসিক পলাশীর প্রান্তর। এইখানে পলাশীর যুদ্ধটা সংঘটিত হয়। এখানে দেখা যাচ্ছে যে ব্রিটিশ, আর এখানে দেখা যাচ্ছে ভারতীয় সৈন্যদের। এখানে যুদ্ধের সময় একটি প্রেক্ষাপটের ছবি। এখানে যুদ্ধ চলছে, এরকম একটি দৃশ্য। 76-এর মন্বন্তর পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় মানবসৃষ্ট দুর্ভিক্ষ, এটা নিয়েও আমরা আলোচনা করব। তোমরা প্রথমত ছবিগুলি দেখো। এ হচ্ছে একজন ব্যক্তি, তার পাশেই একটি স্থাপনা বা একটি কিছু ছবি দেখার মতো যাচ্ছে। উনি হচ্ছেন তিতুমির, আর এটা হচ্ছে ঐতিহ্যবাহী সে বাঁশের কেল্লা। উনি হচ্ছেন মঙ্গল পাণ্ডে। লেখাই আছে 1857 সালে যে নায়ক, স্বাধীনতা নায়ক, সে হচ্ছে মঙ্গল পাণ্ডে। এটা মঙ্গল পাণ্ডের ছবি। এটা হচ্ছে আমাদের বাংলাদেশে অবস্থিত বাহাদুর শাহ ঢাকায়। এখানে দেওয়া আছে শহীদ অমর শহীদ ক্ষুদিরাম বসু। এই সম্বন্ধে আমরা এই পাঠেই জানবো। এখানে দেওয়া আছে মাস্টারদা সূর্যদেব সেনের ছবি। এখানে দেওয়া আছে বাংলার অগ্নিযুগের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার। তো শিক্ষার্থী, এতক্ষণ ছবির আলোকে কিছুটা হলো কি আমরা ধরতে পেরেছি আজকের আমাদের পাঠের বিষয়বস্তুটি। এখানেও আরেকটি পলাশী প্রান্তরের ছবি তুলে দেওয়া আছে। হ্যাঁ, আজকের আমার আলোচ্য বিষয় হচ্ছে অধ্যায় 2, ব্রিটিশ শাসন। এই পুরো অধ্যায়টা থেকে আজকে আমরা দুটি পাঠ নিচ্ছি: 1757 সালে পলাশীর যুদ্ধ, বাংলায় ব্রিটিশ শাসন। যথারীতি আমরা রিডিং করব, বুঝবো। আমার সাথে ক্লাস করো, তোমরা বুঝে গেছো আমরা কিভাবে ক্লাসটা করি। দুটি ভাগে ভাগ করি, এক ভাগে রিডিং করাই। রিডিং এর আলোকে তোমাদের প্রয়োজনীয় প্রশ্ন বা যা কিছু প্রয়োজন হয় আমরা সেই জিনিসগুলো তোমাদের দিয়ে থাকি। তো যথারীতি আমরা রিডিং এ চলে যাই। অধ্যায় 2, ব্রিটিশ শাসন। 1757 সালে পলাশীর যুদ্ধ। মোগল আমলে পর্তুগিজ, ডাচ, ইংরেজ, ফরাসি বিভিন্ন ইউরোপীয় বণিক গোষ্ঠী ব্যবসা করতে ভারতীয় উপমহাদেশে আসে। ব্যবসায়িক প্রতিযোগিতায় শেষ পর্যন্ত ইংরেজরা টিকে থাকে। ভারত এবং ব্রিটেনের মধ্যে বাণিজ্য পরিচালনার জন্য 1600 সালে তারা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা করে। বলা হয়েছিল সে সময় বাংলা ছিল ধনরত্নে ভরপুর, সম্পদের পরিপূর্ণ একটি দেশ বা একটি উপমহাদেশ। এই কারণে বিভিন্ন বণিকরা এখানে ব্যবসা বাণিজ্য করতে আসে। অবশেষ পর্যন্ত টিকে যায় ইংরেজরা। এই কাজের সুবিধার্থে ভারত ও ব্রিটেনের মধ্যে একটি বাণিজ্য পরিচালনা করার জন্য 1600 সালে একটি কোম্পানি প্রতিষ্ঠা করা হয়, যে কোম্পানির প্রধানকে কিন্তু আমি তোমাদের দেখিয়েছি। এখন আসো পরবর্তীটা দেখি। বাংলা সম্পদের জন্য এই অঞ্চলে প্রতি ইংরেজদের আগ্রহ ছিল। বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা তিনি 1756 সালে মাত্র 22 বছর বয়সে বাংলার নবাব হন। তরুণ নবাবের সাথে তার পরিবারের কিছু সদস্য, বিশেষ করে খালা বসিটি বেগমের সম্পর্ক খুব খারাপ ছিল। এছাড়া রায়দুল্লভ এবং জগৎ শেঠের মতো
বণিকদের বিরোধিতা ও ষড়যন্ত্রের শিকার হন তিনি। মাত্র 22 বছর বয়সে তিনি নবাব হন। নবাবের দায়িত্ব যথেষ্ট গুরু দায়িত্ব সম্পন্ন দায়িত্ব। নবাব আলীবর্দী খাঁর কথা বললাম, যিনি ছিলেন বাংলা বিহার উড়িষ্যার নবাব। উনি অসুস্থ হয়ে পড়েন, বয়সের দিক থেকেও তার বার্ধক্যতা আসে, সব দিক থেকেই তিনি তার দায়িত্বের দিক থেকে একটুখানি পিছিয়ে পড়েন বা অযোগ্য হয়ে পড়েন। সেই চিন্তায় করে নবাবকে তার যোগ্যতা বলে বাংলা বিহার উড়িষ্যার নবাব করা হয়। কিন্তু ওই যে বড় বড় পরিবারের সদস্য ঘসেটি বেগম খালা, তারও কিন্তু পুত্র সন্তান ছিল। তো নবাব আলীবর্দী খাঁ তাকে নির্ণয় না করে নবাব সিরাজউদ্দৌলাকে যখন নবাবে মনোনীত করেন, ক্ষমতার লোভ সবার ভেতরেই থাকে, সেই কারণে ঘসেটি বেগমের মনে ষড়যন্ত্র সৃষ্টি হয়। এটা হলো পারিবারিক শত্রুতা। ওই দিক থেকে আমরা কিছু বণিকদের নাম শুনলাম, প্রায় দুর্লভ জগৎ শেঠ, তারাও, কারণ বৃদ্ধ নবাবকে যেভাবে যা বোঝানো যেত, নবাব সিরাজউদ্দৌলা ছিলেন অপেক্ষাকৃত কম বয়স্ক, বুদ্ধিসম্পন্ন, কর্মদক্ষ, সব দিক থেকেই তাদের মানে কাজের বাধা দেওয়ার জন্য নবাব সিরাজউদ্দৌলাকে তারা প্রতিদ্বন্দ্বী হিসেবে চিন্তা করে। এই চিন্তা স্বরূপ তারাও তার সাথে ষড়যন্ত্রের শিকার হয়। এখানে একটি ছবি দেখা যাচ্ছে নবাব সিরাজউদ্দৌলার পলাশী যুদ্ধ, আমরাও কিছু ছবি দেখলাম। এই বণিকরা অবশেষে 1757 সালে 23 জুন পলাশীর যুদ্ধে নবাবের বিরুদ্ধে ইংরেজদের পক্ষে যোগ দেন। সেনাবাহিনী প্রধান মির্জাফরের বিশ্বাসঘাতকতার কারণে নবাব সিরাজউদ্দৌলা যুদ্ধে পরাজিত হন। পরে নবাবকে হত্যা করা হয়। এই ঘটনার মধ্য দিয়ে বাংলায় 1757 থেকে 1947 সাল পর্যন্ত প্রায় 200 বছরের ইংরেজ শাসন প্রতিষ্ঠিত হয়। এই যে তোমাদের কিন্তু আমি শুরুতেই বলে নিয়েছিলাম যুদ্ধের যে পরিস্থিতিটা হয়। তুমি দেখলে অবশেষে বণিকরা, বণিক বলো, খালা বলো, সবাই একসাথে নবাবের যে দায়িত্বটা পেলেন তা তারা মেনে নিতে পারলো না, ষড়যন্ত্রমূলক কাজ করতে চায়। এখানে অনেক ইতিহাস, শুধু সারসংক্ষেপভাবে তোমাদের এখানে তুলে ধরা। সেনাপতি প্রধান যে মির্জাফরকে কেন বিশ্বাসঘাতকতা বলেছি, বিশ্বাসঘাতক বলেছিলাম, ছবি দেখে এখানে বুঝতে পারবে। পুরো যুদ্ধের দৃশ্যপটটা এসে তার তুচ্ছ স্বার্থের জন্য সে ইংরেজদের পক্ষ নেয়। তাদের তুচ্ছ স্বার্থে শেষ পর্যন্ত বাংলা 200 বছরের শাসন শোষণে কি করার হাতে চলে যায়। সে চলতে থাকে 1947 পর্যন্ত। আমাদের পাঠ্য বইয়ে এসে নিজে বলি কিছু কথা আছে, দেখো কিছু প্রশ্ন আমরা দেখি। শিক্ষকের সহায়তা আলোচনা করো। ইংরেজরা কেন ভারতে এসেছিল, বাংলার প্রতি ইংরেজদের আগ্রহ কেন ছিল, 1757 থেকে 1947 সাল পর্যন্ত কারা বাংলা শাসন করে, নবাবের বিরুদ্ধে কারা ষড়যন্ত্র করে, নবাব কেন যুদ্ধে পরাজিত হয়েছিলেন, পলাশীর যুদ্ধের পরে কি হয়েছিল। আমরা এই যে রিডিংটার মধ্যে কিন্তু দেখলাম পলাশীর যুদ্ধের পরে কি হয়েছিল, বাংলা তার রাজনৈতিক স্বাধীনতা হারিয়েছিল। আর এই প্রশ্নগুলো কিন্তু আমরা রিডিং এর মধ্যে থেকে পেয়ে থাকি। এখানে দেখো নবাবের ষড়যন্ত্র, নবাব যে ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন তার একটি ডায়াগ্রাম বা ধরো একটি চিত্রপটের মাধ্যমে দেখানো হয়েছে। নবাব, ইংরেজ বণিক, দেশীয় বণিক, পরিবার। আমরা কিন্তু রিডিং এর মাধ্যমেই এই তিনজনের যে কার্যক্রমগুলো ছিল দেখতে পেলাম। তা আমরা পরবর্তী পার্টটাতে আবার চলে যাব। রিডিং গুলো কিন্তু আমরা যদি হুবাহু করি, তোমরা দেখেছো পরবর্তী পার্ট আমরা যে পূর্বে ক্লাস করেছি সেখানে কতটা প্রয়োজনীয়। এখন আসি বাংলার ব্রিটিশ শাসন। আমরা তো 200 বছরের পরাধীনতায় চলে গেলাম। এই 200 বছর আমাদের কেমন কাটলো? 1757 থেকে 1857 সাল পর্যন্ত 100 বছর এদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন চলে। ইতিহাসে যা কোম্পানি শাসন নামে পরিচিত। কোম্পানির প্রথম শাসনকর্তা ছিলেন রবার্ট ক্লাইভ। প্রায় 100 বছর পরে 1857 সালে কোম্পানি নীতি ও শোষণের বিরুদ্ধে সিপাহীদের মধ্যে অসন্তোষ দেখা দেয় এবং বিদ্রোহ শুরু করে। ইংরেজরা এই বিদ্রোহ দমন করলেও শাসন ব্যবস্থা আগের মতো চালাতে পারেনি। কোম্পানির শাসন রদ করে 1858 সালে বাংলা সহ সমগ্র ভারতের শাসনভার ব্রিটিশ রানী সরাসরি নিজের হাতে তুলে নেন, যা চলে 1947 সাল পর্যন্ত। আমরা 1757-তে পরাধীনতায় ঢুকলাম, আবার 1857 সালে দেখা দিল সিপাহী বিদ্রোহ। এই যে 100 বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানি চললো, সব জিনিসই কিন্তু শুরু হলে একটা শেষ দিক আসে। এই অত্যাচার নিপীড়ন সহ্য করতে করতেও বাঙালি প্রতিবাদী হয়ে ওঠে। এই প্রতিবাদের প্রথম শুরুই উঠে সিপাহীদের। সেখানে সেই বিদ্রোহ শুরু হয়, তাদের অনেক রকম বিদ্রোহ পরিচালনা করেন, আমরা পরবর্তী পাঠে কিন্তু পাবো। এই বিদ্রোহের জের ধরে শাসন ব্যবস্থা কি করলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর আগের মতো চালাতে পারলো না। তখন রানী ভিক্টোরিয়া কি করলেন, নিজের হাতে শাসনভার 1858 সাল থেকে নিয়ে 1947 সাল পর্যন্ত তারা চালালেন। এই যে শাসন ব্যবস্থাটা চললো, এটার কিছু ভালো দিকও ছিল, মন্দ দিকও ছিল। আসলে আমরা এই সম্বন্ধে একটু জেনে নিই। ব্রিটিশ শাসনের কিছু খারাপ দিক। ভাটকর শাসনকর নীতির ফলে এদেশের মানুষের মধ্যে জাতি, ধর্ম, বর্ণ এবং অঞ্চল ভেদে বিভেদের সৃষ্টি হয়। ভাটকর শাসনকর নীতি কি? দেখো, যে কোনো জিনিস একযোগে থাকলে তা কিন্তু ভাঙতে খুবই কষ্টকর। ব্রিটিশদের মাথায় এই পরিকল্পনাটা ছিল যে ওদের আমরা আগে বিচ্ছিন্ন করবো, ধর্ম দিয়ে আমাদের বিচ্ছিন্ন করবো,
বর্ণ দিয়ে বিচ্ছিন্ন করলো, ধর্ম হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ আমরা ভাই ভাই হয়ে থাকি, সেখানে তারা বিভেদ সৃষ্টি করলো। তারপরে বর্ণ, ধনী গরিব, বর্ণ বিশেষ, ধনী গরিব, এভাবে তোমার ভেদাভেদের সৃষ্টি করলো। অঞ্চল, অপেক্ষাকৃত উন্নত অঞ্চল, অনুন্নত অঞ্চল, ঢাকার সাথে তুমি প্রত্যন্ত গ্রাম চিন্তা করো, সব দিক থেকে তারা একটু পিছিয়ে, এরকম ধরে চিন্তা করে তারা বিভেদের সৃষ্টি করে। অনেক কারিগর বেকার ও অনেক কৃষক গরিব হয়ে যায় এবং বাংলায় দেখা দেয় দুর্ভিক্ষ। এই ভয়াবহ দুর্ভিক্ষ বাংলা 1176 সাল, ইংরেজি 1770 সাল হয়েছিল, যা 76-এর মন্বন্তর নামে পরিচিত। এই যে দেখো, আমি তোমাদের 76-এর ছবিটি দেখিয়ে দিয়েছিলাম, মানব সৃষ্ট দুর্ভিক্ষ। দুর্ভিক্ষগুলো অনেক সময় প্রাকৃতিক দুর্যোগের পরে হয়, কিন্তু এই দুর্ভিক্ষটা দেখা দিয়েছিল মানব সৃষ্ট। ওই যে জাতি ধর্ম ভেদাভেদ করলো, আমরা কোনো এলাকার লোক কর্মক্ষম হয়ে যায়, গরিবের দিকে পরিণত হলো, কিছু সংখ্যক মানুষ লাভবান হয়েছিল, কিন্তু একটি দেশ কিছু সংখ্যক মানুষের উপর দিয়ে তো চলতে পারে না। এই কারণেই ভয়াবহ দুর্ভিক্ষ, এবং দুর্ভিক্ষটা আসলে এতটা দুর্বিষহ ছিল, ওই ছবিগুলো তোমরা ছোট না দেখলেই ভালো, হয়তো বড় হয়ে আস্তে আস্তে তোমরা জানবে। অসংখ্য জমিদার, অল্প সংখ্যক জমিদার অনেক কম জমি মালিক হন এবং বাংলায় সংখ্যাগরিষ্ঠ মানুষ গরিব হয়ে যায়। কিছু মানুষ স্বার্থ লাভ করে, তাদের স্বার্থ লাভ করে ইংরেজদের তোষামদি করে কিছুটা ভালো থাকে, কিন্তু বাকি বেশিরভাগ মানুষই একেবারে নিম্ন স্তরে চলে যায়। ব্রিটিশ শাসনে কিছু ভালো, ওই যে বলেছিলাম প্রত্যেকটা জিনিসেরই ভালো মন্দ থাকে। নতুন নতুন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ও ছাপাখানা প্রতিষ্ঠার ফলে শিক্ষা ব্যবস্থার উন্নতি হয়। সড়ক ও রেলপথের উন্নয়ন এবং টেলিগ্রাফ বা প্রচলনের ফলে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়। শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে 19 শতকে বাংলায় নবজাগরণ আসে। এই সময় সামাজিক সংস্কার সহ শিক্ষা সাহিত্য ও জ্ঞান বিজ্ঞানের ব্যাপক প্রসার ঘটে। এই যে দেখো, স্কুল কলেজ শিক্ষা উন্নতির একেবারে একটা মূল চাবিকাঠি। শিক্ষার আলো দ্বারাই সব অন্ধকার দূর করা সম্ভব। এই যে শিক্ষার ফলে মানসিক চেতনা বোধ আসে, নিজেদের অবস্থান সম্বন্ধে অবগত হয়, দেশপ্রেম উদ্ভূত হয়, নিজেদের মধ্যে জাগরণ ঘটে। এই সেই সব কিছুর ফলে যোগাযোগ ব্যবস্থা সবকিছু মিলিয়ে একটা জাগরণ ঘটে 19 শতকে বাংলায় নবজাগরণ। নবজাগরণ মানে কি? নতুন করে জেগে ওঠা। বাংলা তো একবার জাগ্রত ছিলই, পলাশীর যুদ্ধের পর তার সেই সমস্যাটা হয়, আবার আস্তে আস্তে সেই জিনিসগুলো ফিরে আসতে শুরু করে। এখানে একটি ছবি দেওয়া আছে, কলকাতার প্রতিষ্ঠিত হিন্দু কলেজ। 1816 সালে এই প্রতিষ্ঠানটি, এটি একটি শিক্ষা প্রতিষ্ঠান। এটা ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থাপত্য বা যাই বলো বা একটি শিক্ষা প্রতিষ্ঠান। এখানে যে শিক্ষিত হওয়ার সুযোগ অনেকেই লাভ করেছে। এখানে এসে নিজে বলিতে দেখো, বাংলার ইতিহাসে ব্যক্তিদের ভূমিকা বলার কথা মির্জাফর। একে আমরা নিব কি হিসাবে? বিশ্বাসঘাতকতা। তার যে বিশ্বাসঘাতকতার ফলে কি হলো, আমরা 200 বছরে পরাধীনতা পেলাম। মীর কাসেম তার পরবর্তী যে ইংরেজদের হাতের পুতুলই বলো বা যাই হোক, ওইখানে নবাবের দায়িত্ব পান, কিন্তু উনি একেবারে মির্জাফরের মতো ছিলেন না। রবার্ট ক্লাইভ, সে ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম শাসনকর্তা। রাজা রামমোহন রায়, ইনি একজন ছিলেন সমাজ সংস্কারক। এই সম্বন্ধে আমরা একটু বলে দিলাম, পরবর্তী তোমরা স্টাডি করলে আরো জিনিস আমরা শিখবো এবং জানবো। এই চারজন বাংলা নবজাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তাদের প্রত্যেকের অবদান সম্পর্কে তথ্য খুঁজে বের করা। এই যে বর্তমান যে নেটিভ, আমরাও তোমাদের সাথে অনলাইনে এসে পড়েছি। অনলাইন উপকারিতা অপকারিতা দুটোই আছে। তোমরা যদি শিক্ষার জন্য খোঁজো, এই সম্বন্ধে ব্যক্তিগতদের সম্বন্ধে অনেক রকম তথ্য পাওয়া যায়। আমি কিছুটা তোমাদের ধারণা দিচ্ছি। রাজা রামমোহন রায়, উনি ছিলেন সমাজ সংস্কারক। সমাজ, সেই সময় আমাদের যে সমাজ ব্যবস্থা, শিক্ষা দীক্ষা অত উন্নত ছিল না, সমাজে বিভিন্ন রকম কুসংস্কার আচার অনুষ্ঠান যেগুলো প্রয়োজনীয় ছিল না, এরকম অপ্রয়োজনীয় কুসংস্কার জন্য সমাজকে আলো দেখার ক্ষেত্রে রাজা রামমোহন রায় ভূমিকা পালন করেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নামই হল বিদ্যাসাগর, শিক্ষার প্রতি অনেক অনুরাগ ছিলেন উনি। বিধবা বিবাহ বলে একটা আইন উনি প্রথম চালু করার জন্য চেষ্টা করেন এবং পারেনও। উনি ওনার ছেলেকে একটা বিধবার সাথে বিয়ে দিয়েও সেই দৃষ্টান্ত রাখেন। নবাব আব্দুল লতিফ, উনি হলেন ইসলামিক শিক্ষা। সে সময় আমাদের একটা ভ্রান্ত ধারণা ছিল মুসলিম সমাজে যে আমরা যদি ইংরেজি শিক্ষায় শিক্ষিত হই আমাদের ধর্মকর্ম চলে যাবে। এই ধরনের একটা কুসংস্কারকে উনি কি করেন? বাতিল করেন। উনিও সৈয়দ আমির আলী যে দেখছো, ওনার ক্ষেত্রে উনিও মুসলিম একজন বিচারপতি ছিলেন। এরকম করে তারা দেখিয়েছেন যে না, শিক্ষা আমাদের আলো দেয়, শিক্ষায় কোনো রকম পাপ বা পুণ্যের ধারভাস রাখে না। এভাবে ওনাদের অবদান রয়েছে আমাদের বাংলার নবজাগরণের ক্ষেত্রে। এখন এই যে পাঠটি আমরা পড়লাম, এর আলোকে আমরা কিছু জিনিস শিখবো। প্রশ্নোত্তর, শূন্যস্থান, প্রতিবারই তো আমরা তাই করি। চলো এবারও আমরা সেই রকম কিছু দেখি। তো আমরা প্রথমেই যাচ্ছি পাঠ আলোকে শূন্যস্থান। আমরা পাশের মানটা আবার দেখি।
দেখে নিলাম। তো আসো এবার আমরা যাব শূন্যস্থানে। শূন্যস্থান পূরণ দেখো হুবহু আমাদের যে লাইনগুলো সেগুলো কিন্তু তুলে ধরা। সিরাজউদ্দৌলা ঢের সালে নবাব হন? কত সালে? সিরাজউদ্দৌলা 1756 সালে নবাব হন। ঢের সালে 23 জুন পলাশীর যুদ্ধ হয়েছিল। কত সালে হয়েছিল শিক্ষার্থী? 1757 সালে। আসো আমরা পরবর্তী পাঠে আরো কয়েকটা শূন্যস্থান দেখি। পলাশীর যুদ্ধে সেনাবাহিনীর প্রধান ছিলেন কে? মীর জাফর। বাংলায় 1176 সালে, মানে বাংলা 1100, তাহলে একটা বাংলা সন বুঝিয়েছে। বাংলা সন 1176 সালে বাংলায় এক দুর্ভিক্ষ হয়, যা দেশ নামে পরিচিত। তা কি নামে পরিচিত ছিল শিক্ষার্থী? তা ছিল 76 মন্বন্তর নামে পরিচিত। ব্রিটিশ কোম্পানির শাসন এই দেশে প্রায় 100 বছর শাসন করে। কি? ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রায় 100 বছর। রিডিং কি হয়েছে না? আসো এবার আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেখব। পলাশীর যুদ্ধ কেন হয়েছিল? ইংরেজদের ষড়যন্ত্রের জের ধরেই ইংরেজ শক্তির সাথে নবাব সিরাজউদ্দৌলার সৈন্যদের পলাশী প্রান্তরে যুদ্ধ সংঘটিত হয়েছিল। মূল কথা দাঁড়ালো কি? ইংরেজদের বিরুদ্ধেই হয়েছিল পলাশীর যুদ্ধ। কোন কোন ইউরোপ বণিক গোষ্ঠী ব্যবসা করতে ভারতীয় উপমহাদেশে আসে? মোগল আমলে পর্তুগিজ, ডাচ, ইংরেজ, ফরাসি বিভিন্ন ইউরোপীয় বণিক গোষ্ঠী ব্যবসা করতে ভারতীয় উপমহাদেশে আসে। কোম্পানির শাসন বলতে কি বুঝো? 1757 থেকে 1857 সাল পর্যন্ত 100 বছর এদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন চলে। ইতিহাসে যা কোম্পানি শাসন নামে পরিচিত। ইংরেজ শাসনের দুটি ভালো দিক উল্লেখ করো। ইংরেজ শাসনের দুটি ভালো দিক হলো নতুন নতুন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও ছাপাখানা প্রতিষ্ঠার কারণে শিক্ষা ব্যবস্থার উন্নতি, সড়ক ও রেলপথ উন্নয়নের ফলে যোগাযোগ ব্যবস্থার বিশেষ উন্নতি হয়। ব্রিটিশ শাসনের দুটি খারাপ দিক উল্লেখ করো। ব্রিটিশ শাসনের দুটি খারাপ দিক হলো ভাটকর শাসনকর নীতির ফলে এই দেশের মানুষের মধ্যে জাতি, ধর্ম, বর্ণ, অঞ্চল ভেদে বিভেদের সৃষ্টি, অনেক কারিগর বেকার ও অনেক কৃষক গরিব হয় এবং বাংলায় দুর্ভিক্ষ দেখা দেয়। এই গেল আমাদের পাঠ আলোকে সংক্ষিপ্ত প্রশ্নগুলো। এবার আসো একটা বড় প্রশ্ন দেখি। রচনামূলক প্রশ্নোত্তর। পলাশীর যুদ্ধের ফলাফল সম্পর্কে লিখো। পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পতনের মধ্য দিয়ে বাংলায় 1757 থেকে 1947 সাল পর্যন্ত প্রায় 200 বছরের ইংরেজ শাসন প্রতিষ্ঠিত হয়। বাংলার পরবর্তী নবাবগণ ইংরেজদের হাতে পুতুলে পরিণত হয়। ইংরেজরা তাদের ব্যবহার করে বাংলায় একচাটিয়া ব্যবসা বাণিজ্যের অধিকার লাভ করে। এর ফলে বাংলার অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন হয়। এই যে হাতের পুতুল কথাটা কি? ইংরেজরা ক্ষমতায় বসে জাস্ট পুতুলের মতো আমাদের নবাবদের বসিয়ে রাখতো, বাকি সব কিছু শোষণ, নিপীড়ন, নির্যাতন, ভালো কিছুই বলবো না, নিপীড়ন নির্যাতন চালিয়ে যেত। আর ওদের টার্গেটই ছিল এই দেশের সম্পদ যত্রতত্রভাবে লুট করা, কিভাবে এই দেশকে সম্পদহীন করে যাওয়া। তবে শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থায় কিছু উন্নতি হয়। সার্বিকভাবে এই যুদ্ধের ফলাফল বা পরিণতি ছিল সমগ্র উপমহাদেশের জন্য নেতিবাচক। কেননা এই যুদ্ধের জয়লাভের মধ্য দিয়ে ইংরেজরা ভারতীয় উপমহাদেশে ইংরেজ শাসন তথা কোম্পানি শাসন প্রতিষ্ঠার সুযোগ পায় এবং শুরু হয় শোষণ বঞ্চনার এক দীর্ঘ অধ্যায়। তো প্রিয় শিক্ষার্থী, পাঠ আলোকে আমি যে প্রয়োজনীয় জিনিসগুলো তোমাদের দিলাম যথারীতি বারবার দেখবে, পড়বে। আবার আরেকবার হয়তো এই ক্লাসগুলোর কোনো একটা নতুন পড়া নিয়ে হাজির হব। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবে।